নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ আপনারা শুনবেন লেখিকা অন্তরীপা পালের কলম থেকে একটি ভয়ঙ্কর ভয়ের গল্প, ভয়ের রাত। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম। গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ নিবেদন, অন্তরীপা পালের কলম থেকে ভয়ের রাত। আপনি ডক্টর রবি তো? আচ্ছা, আপনার সাথে আরও একজন ডাক্তারের আসার কথা ছিল, উনি আসেননি? হ্যাঁ, আমি ডাক্তার রবি। আমার ওয়াইফ ডক্টর রাশি কাল আসবেন। ওনার আর আমারই আসার কথা। ডক্টর সেনের মুখে একটা ভয়ের ছায়া পড়লে উনি একটু থতমত খেয়ে বলে, এই গ্রামে আজ পর্যন্ত কোনো মেয়ে ডাক্তার দেখতে পারেনি। এমন কিছু ঘটনা ঘটেছে যাতে তারা কাজ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আপনি তো আসার আগে সবই জানতেন, তারপরেও আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখানে কি করে এলেন? আপনার ওনাকে আপনার সাথে আনা উচিত হয়নি। কেন? আপনি একজন ডক্টর, তাও এরকম কথা বলছেন? আমি আপনার থেকে এই গ্রাম বেশি ভালো চিনি, তাই বলছি। দিনকাল ভালো না। কাল আপনার স্ত্রী আসলে আপনি ওনার সঙ্গে সঙ্গেই থাকবেন। সেদিন রাতে ডক্টর সেনের থেকে সব কাজ বুঝে নিয়ে রবি কোয়ার্টারে গেলে দেখে কারেন্ট নেই। বেশ গোমরা মুখেও কোয়ার্টারের ভিতরে ঘুরতে লাগলো। হঠাৎ করেই কে যেন একটা ফ্যাস ফ্যাসে গলায় বলে, বাবু, আমার সাথে চলুন। আমার বউটা যে মরে যাবে, ওকে বাঁচাতে হবে বাবু, আমার সাথে চলুন। রবি একটু হকচকিয়ে চারিদিকে দেখে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে অন্ধকারেই হাঁটতে থাকে। আবারও সেই গলার আওয়াজ, আবারও সে বলে, ও বাবু, চলুন না, আমার বউটা মরে যাবে নইলে। রবি এইবার বলে, আপনি কে? কোথায় আপনি? আপনাকে তো দেখতে পাচ্ছি না। যদি ডাক্তার ডাকার দরকার হয় তবে সামনে এসে কথা বলুন। রবির কথা শোনার পর চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায়, যেন গাছের পাতাও আর নড়ছে না। রবি গুনগুন করে গান গাইতে গাইতে আবারও হাঁটতে থাকলে এবার যেন সেই গলা বেশ রেগে গিয়ে বলে, আপনাকে যে বললাম আমার সাথে যেতে, আমার বউ নইলে মরে যাবে, আপনি যাবেন না তো? এইবার বেশ ভয় পায় রবি। রবি একটা ঢোক গিলে বেশ ভয় পেয়ে বলে, আপনি কে? কোথায় আপনার বউ? কি কি হয়েছে তার? ব্যাস, এরপর আবারও সব চুপ। হঠাৎ করেই একটা কি ধপ করে পড়ল রবির পায়ের সামনে। রবি বেশ ভয় পেয়ে ফোনের টর্চ জেলে কি পড়ল দেখতে লাগলো। ভয়ে একটা চিৎকার করে ওঠে। রবি দেখে একটা মেয়ের কাটা মুন্ডু তার পায়ের সামনে পড়ে আছে, আর সেই কাটা মুন্ডুটা যেন হাসছে রবির দিকে তাকিয়ে। এই দেখে রবি চিৎকার করলে হঠাৎ করেই লাইট এসে যায় কোয়ার্টারে। রবি দেখে একটা মরা পাখি পড়ে আছে ওর পায়ের সামনে। রবি যেন বেশ ভয় পায় এই ঘটনায়। এরপর রবি রাশিকে কল করলে রাশি বলে ও কাল বিকেলের মধ্যে পৌঁছে যাবে। রবি আর রাশিকে কিছু বলে না ওর সাথে কি ঘটছে এইসব নিয়ে। রবি দেখে এটা শহরের ডক্টরের কোয়ার্টারের মতো না, কতগুলো ঘর, চারিপাশে গাছ দিয়ে ঘেরা। রবি বেশ অবাক হলো একটা জিনিস দেখে। কোয়ার্টারে প্রায় 15টা মতো ঘর আছে, কিন্তু কোনো ঘরেই কেউ নেই। যেন এক ভূতের রাজ্যতে এসে পড়ছে বলে মনে হয় রবি। রবি পিছন ফিরতেই আবারও অবাক হয়ে যায়। দেখে কালো চাদর মুড়িয়ে একজন রবির পিছনে দাঁড়িয়ে আছে। রবি বলে, আপনি কে? এভাবে দাঁড়িয়েছেন কেন? নাম না জানলেও কিছু একটা বলে ডাকতে তো পারতেন। আপনার ঘরে এই দিকে না, ওই দিকে। রবি আর কোনো কথা না বাড়িয়ে লোকটা দেখানো দিকে চলতে শুরু করে। রবি ঘরের সামনে গিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। লোকটি রবিকে দেখে বলে, ডাক্তারবাবু, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে কারেন্ট ছিল না তো, তাই জন্য আর কি। এই দিকটা এত অন্ধকার যে কি বলবো। রবি একটু হকচকিয়ে গিয়ে বলে, আপনি কে? আগে বাবু, আমি তনয়,
এইখানে ডাক্তারবাবুদের ঘরের দেখাশোনা করি। আচ্ছা, তোমার সাথে কি আর কোনো লোক আছে? কারেন্ট ছিল না বলে আমি ওদিকে গিয়েছিলাম। একজন আমার হাতের ইশারা করে বলল এই দিকে আমার ঘর। তনয় একটি ঢোক গিলে একটু ভয় নিয়েই বলল, না তো বাবু, আমার সাথে তো কেউ ছিল না, আমি একাই এসেছি বাবু। রবি আর কোনো কথা বলে না, কিন্তু তনয়ের মুখের মধ্যে একটা ভয়ের ছাপ লক্ষ্য করে রবি। পরের দিন সকালে রবি হসপিটালে গেলে ডক্টর সেনকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি এখানে একা থাকেন? অন্য কোনো ডক্টর এখানে আসে না? আমি আসলে এই গ্রামেরই বাসিন্দা। আমার পূর্বপুরুষেরা এই গ্রামেই থাকতো। আমি অনেক দিন হলো এখানে ডাক্তারি করছি। এই গ্রামে আগে হসপিটাল ছিল না। পরে যখন হসপিটাল তৈরি হয় তখন এখানে ডাক্তার পোস্টিং হয়েছে অনেকবার, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই সব ডাক্তার এখান থেকে পোস্টিং নিয়ে অন্যত্র চলে গেছে 2-3 মাসের মধ্যে। আগে তো এইখানে মেয়েরা কাজ করতেই পারতো না, এখন ছেলেরা যদিও পারে, মেয়েরা একেবারেই না। কিন্তু কেন? এই গ্রামে কি সেরকমভাবে পেশেন্ট আসে না? এইবার যেন ডক্টর সেন একটু ঘাবড়ে গিয়ে বলে, সবাই বলে এখানে নাকি তাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, তাই তারা চলে যায়। রবি এইবার ভাবে ডক্টর সেনকে গতকাল রাতের ঘটনা বলবে। এমন সময় রবির ফোনটা বেজে ওঠে। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে দেখে রবি কিছুটা অবাক হয়ে যায়। রবি জানে রাশি ছাড়া তাকে ফোন করার মতো সেরকম কেউ নেই, তবুও কোনো এমার্জেন্সি কল ভেবে ফোনটা ধরে রবি। ফোন ধরে কিছু বলার আগেই ওই পাশ থেকে গতকালের সেই ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ ভেসে আসে। সে বলে, আপনি আমার সাথে কাল গেলেন না তো? কাল আপনার জন্য আমি আমার বউটাকে বাঁচাতে পারিনি। আজ আপনার বউ আসছে তো এই গ্রামে, আপনিও আজ তাকে বাঁচাতে পারবেন না। রবি কিছু বলার আগেই ফোনটা কেটে যায়। রবির মুখ দেখে ডক্টর সেন বিপদ আশঙ্কা করে জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার রবি? ওই কলটা আসার পর থেকে আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে। রবি কিছু বলে না, কথা ঘুরিয়ে দিয়ে বলে, কাল রাতে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। রবি ঘটনা বলতে যাবে এরম সময় গ্রামের এক লোক এসে বলে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার বেটা পেটের ব্যথায় যন্ত্রণা করছে বাবু, দয়া করে আপনি চলুন ডাক্তারবাবু। রবি ডক্টর সেনের উদ্দেশ্যে বলে, আমি যাচ্ছি, আপনি তো এতদিন কাজ করলেন। এই বলে রবি গ্রামের লোকটির সাথে চলে যায়। রবি পেশেন্টটিকে দেখে ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়ার পর গ্রামের লোকটি যাওয়ার সময় বলে, ডাক্তারবাবু, আপনার একটা কথা বলবো। কি হয়েছে? ছেলের কি কোনো অসুবিধা হচ্ছে আবার? আগে না বাবু, আপনি যে জায়গায় থাকেন ওটা ভালো জায়গা না, ওখানে থাকবেন না বাবু, চলে যান ওখান থেকে। কিন্তু কেন? গ্রামের লোকটি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রবির পিছনে ডক্টর সেনকে দেখে চুপচাপ চলে গেল। রবি কিছু বুঝতে পারল না। রবি এরপর পুরনো সব ফাইল নিয়ে বসেছিল। গ্রামের কী রকম সমস্যা নিয়ে লোকজন আসে এইসব দেখতে। এরপর আর সেই রকম কেউ আসেনি। সূর্য যখন পশ্চিম আকাশে দেখা দিয়েছে, রবি কাজ শেষ করে রাশিকে কল করে। রাশির ফোন লাগছে না দেখে রবি হসপিটালের বাইরে গিয়ে একটা সিগারেট জ্বালিয়েছে। হঠাৎ ওর মনে হতে লাগলো ওর পিছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, কেউ যেন ওর ঘাড়ের কাছে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রবি পিছন ফিরিয়ে তাকিয়ে দেখে ওর পিছনে কেউ নেই। রবি সিগারেট ফেলে আবার হসপিটালের ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ একটা বিকট হাসির আওয়াজ শুনে চমকে পিছন ফিরে তাকালে দেখতে পায় ওরা একদম মুখের কাছে কালকে সেই কাটা নারী মুন্ডটা গতকালের দেখা সেই কালো চাদরে ঢাকা লোকটি ধরে বলছে, তোর বউ এখন রাস্তায় আছে, তোর বউ আসছে, কিন্তু ও যে আর এসে পৌঁছতে পারবে না, ও যে মরবে, আর একটু পরেই ওকে যে বাঁচাতে পারবি না। রবি ভয়ে চিৎকার করে উঠলে ডক্টর সেন এসে বলে,
কি হয়েছে রবি? তুমি এমন করছো কেন? ওই লোকটা এসছে, কালকের ওই লোকটা। ও বলছে রাশি নাকি মরে যাবে। এটা হতে পারে না, আমার যে রাশি ছাড়া কেউ নেই। কে এসেছে? এখানে তো কেউ নেই রবি। না, ওই লোকটা এখানেই আছে, কালো চাদর মুড়ি দিয়ে এসেছিল, ওর হাতে একটা কাটা মুন্ডু ছিল। আচ্ছা আচ্ছা, তুমি তুমি আমার সঙ্গে ভিতরে এসো, জল খাও, একটু ঠান্ডা হয়ে বসো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রবি ভিতরে যেতে যেতে বলল, রাশি তো ফোন ধরছে না, ওর আবার কিছু হলো না তো? আমার আমার বড় চিন্তা হচ্ছে। নিশ্চয়ই ধরবে, তুমি অত ভেবো না। ডক্টর সেন রবির জন্য একটা ওষুধ আনতে ভিতরে গেলে রাশি ফোন করে। রবি বেশ চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, রাশি কি 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 হয়েছে? কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে? না রে, অ্যাক্সিডেন্ট হয়নি। গ্রামে ঢুকতে যাব এমন সময় একটা কালো বিড়াল আমার গাড়ির সামনে এসে পড়ে। বিড়ালটা চাপা পড়লো কিনা এটা দেখতে যাব, ঠিক সেই সময় এক সাধু বাবা আমায় বলে, মা, মা রে, গাড়ি থেকে নামিস নে মা, গাড়ি থেকে নামলে রয়েছে বড় বিপদ। আমি তো ওনার কথায় পাত্তা না দিয়ে নামতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি সেই কালো বিড়ালটা গায়ে রক্ত মাংস খুবলে বেরিয়ে এসে আমার গাড়ির ওপর ধপ করে পড়ল। আমি ভয় পেয়ে গেলে সাধু বাবা আমায় গাড়ি চালিয়ে নিয়ে যেতে বলে, আমি তাই করি। আর ঠিক সেই সময় সাধু বাবা কি একটা মন্ত্র বলতে লাগলো, আমায় নির্দেশ দিল গাড়ি যেন আমি না থামাই। কি বলছিস এসব তুই? যদি এখানে সমস্যা শেষ হয়ে যেত তাহলে ভালো হতো, কিন্তু আসল সমস্যা শুরু হয়েছে এরপর থেকেই। কি হয়েছে? ঠিক আছিস তো তোরা? এখন তো প্রায় অন্ধকার হয়ে এসেছে। আমি গাড়ি চালাতে চালাতে সামনে দেখি একজন কালো চাদরে ঢাকা লোক হাতে একটা ঝুলন্ত কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি হর্ন দিতে থাকলেও সেই লোকটি যখন সরে না, আমি গাড়ি থামাতে পারিনি। কিন্তু জানিস কি আশ্চর্য যে আমার গাড়ির সাথে কোনো মানুষ বা কিছু ধাক্কা খায়নি, আর আমরা এখন একই জায়গায় বারবার করে ঘুরপাক খাচ্ছি। আমি কিছু বুঝতে পারছি না রবি, কি করব আমি এখন? আর এখন আমার গাড়ির তেলও শেষ হতে চললো, আমি মনে হয় না আর বেঁচে ফিরতে পারবো। এই কথা বলে এইবার কান্নায় ভেঙে পড়ে রাশি। রবি রাশিকে একটু আশ্বাস দিয়ে বলে, শোন, তুই শুধু সাধু বাবার কথা শুনে কাজ করতে থাক। আমি দেখছি গ্রামের কাউকে নিয়ে গ্রামের কিনারে যেতে পারি কিনা। কেউ যদি না যায় তাহলে আমি একাই যাব, কিন্তু তোকে আমি মরতে দেব না। রবি এই বলে ফোন কেটে দিয়ে এক ছুটে ডক্টর সেনের কাছে যায় সাহায্য চাইতে। ডক্টর সেন রবির কাছে সব কিছু শুনে কিছু যেন মনে মনে ভাবতে শুরু করল। রবির ডাকে ডক্টর সেনের সম্বিত ফিরলে ডক্টর সেন রবিকে জানায় যে যদি ওই ঘটনাস্থলে পৌঁছায় তাহলে রাশিকে হয়তো আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হবে না। ডক্টর সেন রবিকে তনয়ের বাড়ির ঠিকানা দিয়ে বলে, তুমি তনয়কে গিয়ে সব বলো, ওর সঙ্গে আরও কোনো গ্রামের লোককে নিয়ে তুমি ওই জায়গায় যাও। শোনো, দেরি করো না কোনোভাবে, এতে বিপদ কিন্তু আরও বাড়বে। রবি ডক্টর সেনের কাছ থেকে তনয়ের বাড়ির ঠিকানা নিয়ে তনয়ের বাড়ি গেলে তনয় তাকে দাঁড়াতে বলে ঘর থেকে একটা লাল রঙের ধাগা নিয়ে এসে রবির হাতে বেঁধে দিয়ে বলে, বাবু, আপনার কাছে দেশলাই আছে তো? আমরা দাঁড়াতে পারবো না, আমাদের এখনই যেতে হবে। রবি, তনয় আর কিছু গ্রামের লোক একসাথে গ্রামের শেষে গিয়ে কোনো গাড়ি দেখতে পায় না। রবি ভেবেই নিয়েছে যে রাশি হয়তো আর বেঁচে নেই। তনয় সেই সময় সবাইকে বলে, যখনই কোনো গাড়ি দেখতে পাবি তখনই আগুন জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে পড়বি। আগুনে অপদেবতা পশু সবাই একেবারে ভয় পায়। ওই দিদিমণি আর সাধু বাবাকে বাঁচাতে হবে। এর প্রায় 15-20 মিনিট পর একটা গাড়ি আসতে দেখা গেল। সেই গাড়ির স্পিড ভয়ঙ্কর বেশি। এই গাড়ির সামনে পড়লে জীবন একেবারে শেষ। গ্রামের কোনো লোক গাড়ির সামনে দাঁড়াতে রাজি হলো না। রবি আর তনয়
সব শেষে সেই ধাবমান গাড়ির সামনে আগুনের জ্বলন্ত কাঠ নিয়ে দাঁড়ায়। সেই গাড়িটা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা ওদের সামনে এসে দাঁড়ালে রবি চিনতে পারে এটা রাশির গাড়ি। কিন্তু গাড়ি থেকে কেউ নামছে না দেখে রবি দরজার লক ধরে টানতেই গাড়ির দরজা খুলে যায় এবং এবং রাশির দেহ রবির হাতের ওপর লুটিয়ে পড়ে। তনয় এরপর গাড়ির পেছনের দরজা খুলে দেখে সাধু বাবা এক মনে বসে চোখ বন্ধ করে কি যেন মন্ত্র উচ্চারণ করছে। রবি রাশির চোখে মুখে জল ছেটালে রাশির জ্ঞান ফেরে। রাশি ভয়ে রবিকে জড়িয়ে ধরে বছর মতন কেঁদে ফেলে। রাশি বলে, আজ আজ আমার জন্য একজন বয়স্ক মানুষ মারা যেত। ভগবানের অশেষ কৃপা যে ওনার কিচ্ছু হয়নি। আর রবি, তারপর থেকেই এসব ঘটনা ঘটে চলেছে। রবি ঈশ্বর বিশ্বাস করে না, তবুও কেন জানে না সেই সাধু বাবার ওপর ওর একটা ভরসা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সাধু বাবা গাড়ি থেকে নামতেই রবি সাধু বাবাকে দেখে চমকে উঠেছিল। চুলদাড়ি জটাতে ভর্তি, চেহারা শুকনো, হাড়গুলো যেন বেরিয়ে এসেছে। এই অবস্থায় উনি এখনও রাস্তায় বেরিয়েছে। আর যার শরীরের অবস্থা এই রকম, সে কি করে কাউকে বাঁচাতে পারে, এইসব ভাবতে শুরু করেছে রবি। রবি সাধু বাবার থাকার জন্য তনয়কে বললে তনয় বলে, ডাক্তারবাবু, বলছিলাম যে আপনাদের যে কোয়ার্টার, সেখানে তো সেরকম কেউ থাকে না। আর বড় ডাক্তারবাবু, মানে ডাক্তার সেন, ওনার নিজের বাড়িতেই থাকে। তাহলে ওইখানে একটা ঘর সাধু বাবার জন্য খুলে দিচ্ছি। রবি বারণ করতে যাচ্ছিল, এইরকম সময় রাশি বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি ওনার ওখানে থাকার ব্যবস্থা করে দিন। আজ উনি আমার প্রাণ বাঁচিয়েছে। আমি চিরজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। রবির ব্যাপারটা ভালো না লাগলেও রবি কাউকে কিছু বলে না। রবি যখন রাশিকে নিয়ে বাড়ি যাচ্ছিল, তখন রবির বারবার মনে হচ্ছিল ওকে যেন কেউ ফলো করছে। রবি নিজের মনকে বোঝায় যে কেউ নেই ওদের পেছনে। হঠাৎই রবির কানের পাশে একটা দমকা হাওয়া এসে পড়ে। ওর কানের কাছে যেন আবারও সেই লোকটা বলল, আজ মারতে পারলাম না তো কি হয়েছে, এরপর আমি ঠিকই মারব। আমার বউকে যখন আপনি বাঁচাননি, প্রতিশোধ তো আমি নেবই। রবি ভয় পেয়ে পিছন ফিরে তাকাতে গেলে সাধু বাবা রবিকে বাধা দিয়ে বলে, বাবা, তুই পিছনে তাকাস না, পিছনে তাকালি মরবি। ওরা ঘরে ফিরে গেলে তনয় রবি, রাশি আর সাধু বাবার জন্য খাবারের ব্যবস্থা করে। রবি বাড়ি এসে ফোনে দেখে ডক্টর সেন ওকে মেসেজ করে ওদের খবর জানতে চেয়েছে, আর কাল রবির ছুটি এই কথাও জানিয়েছে। এমনকি রাশিকেও কাজে আসতে হবে না কাল। পরশুদিন থেকে ওরা আবার হসপিটালে যাবে এই কথা জানিয়েছে। রবি ডক্টর সেনকে একটা মেসেজ করে যখন রাশির সাথে খেতে বসে, হঠাৎ করেই রবির মনে হলো রবি তো সবার আগে ডক্টর সেনের কাছে হেল্প চেয়েছিল, কিন্তু ডক্টর সেন ওর সঙ্গে যেতে চাইল না কেন? উনি সব রকমভাবে ওদের সাহায্য করতে রাজি, কিন্তু উনি নিজে কেন উপস্থিত থাকে না যখন রবির কোনো বিপদ হয়? রবি রাশিকে এই কথা জানালে রাশি আশ্বাস দিয়ে বলে, আসলে ওনার বয়স হয়েছে, হয়তো এত ধকল নিতে পারে না, তাই হয়তো উনি যায় না। রাতের খাবার খাওয়া হয়ে গেলে রবি আর রাশি রাস্তায় একটু ঘোরাঘুরি করছে। এই রকম সময় সাধু বাবা ঘর থেকে বেরিয়ে এসে ওদের দুজনকে নিজের ঘরে ডাকে। রবি যেতে একটু দ্বিধা করলেও রাশি যেহেতু যাবেই, তাই রবিকেও যেতে। রবি আর রাশি ঘরে ঢুকতেই সাধু বাবা বলল, তোরা এই জায়গা থেকে চলে যা। এই জায়গায় থাকলে তোদের প্রাণ সংশয় হতে পারে। দেরি করলে অনেক দেরি হয়ে যাবে বাবা। তুই রাশিমাকে নিয়ে এখান থেকে চলে যা। রবি সাধু বাবার এই কথা শুনে খুব রেগে গিয়ে বলে, আমরা থাকি কিংবা চলে যাই তাতে আপনার কি? হ্যাঁ, আমাদের ইচ্ছা আমরা এখানে কাজ করব। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনার অনেক দিন ঠিক করে খাওয়া দাওয়া হয় না। যে মানুষটা নিজের ঠিক করে খাওয়ার জোটে না, সে কিনা আবার অন্য মানুষের প্রাণ বাঁচাবে। তার থেকে বরং এটা ভালো আপনি এখানে আমাদের সাথে থাকুন, আপনার শরীর একটু সুস্থ হোক, তারপর না হয় আপনি আপনার চলে যাবেন।
রবির এই রকম কথা শুনে রাগে ফেটে পড়ে সাধু বাবা। উনি রেগে গিয়ে রবিকে কিছু বলতে যাবে, সে সময় রাশি ওনার কাছে হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলে রবির ভুল হয়ে গেছে। উনি যেন রবিকে ক্ষমা করে দেয়। রাশির কথায় সাধু বাবা শান্ত হয়ে বলে, আমি শুধু মায়ের কথায় তোকে কিছু বললাম না, কিন্তু তোর নিজের জেদের জন্য তোদের বিপদ আসবে এটা আমি বলে গেলুম। আমি এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি, কিন্তু তোকে আমার কাছে যেতে হবে, যেতেই হবে। সাধু বাবা এই কথা বলে ঘর থেকে বেরিয়ে চলে যান। সাধু বাবার সাথে রবির এই রকম আচরণে রাশি লজ্জায় মাটিতে মিশে থাকে এবং এক সুপ্ত রাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে লাগে। কিছু সময় রবি সাধু বাবার ঘরেই চুপ করে বসে থেকে নিজের ঘরে রাশির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করতে থাকে। ও রাশিকে বাড়ির মধ্যে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু রাশিকে ও কোথাও খুঁজে পায় না। এইবার আবারও যেন রাশির জন্য একটা ভয় করতে আরম্ভ করে রবির মনে পড়তে থাকে সেই লোকটার কথা যে বলেছিল সে রাশিকে ছাড়বে না, মেরে ফেলে দেবে। রাশিকে ঘরের মধ্যে কোথাও খুঁজে না পেয়ে রবি ওদের ঘরের বাইরে গিয়ে অন্ধকারে রাশির নাম ধরে ডাকতে শুরু করে, কিন্তু কারোর কোনো আওয়াজ শুনতে পায় না রবির মনে হলো ওকে যেন আবারও কেউ পিছন থেকে ফলো করছে। রবি পিছন ফিরে তাকাতেই দেখে রাশি দাঁড়িয়ে আছে, কিন্তু রাশির চোখ মুখে একটা অন্যরকম ভাব, যেটা এর আগে রবি কখনো দেখেনি। রাশির চেহারার মধ্যেও যেন এরকম বেশ পরিবর্তন লক্ষ্য করে রবি। রাশির চুল খোলা, সেটা ওর মুখের ওপর পড়ছে। ওর হাতগুলো কেমন যেন বেঁকে গেছে, আর হাত পা যেন আগের থেকে আরও বেশি ফ্যাকাশে লাগছে। রবি রাশির গায়ে হাত দিতে রাশি একটা কর্কশ কণ্ঠে বলে, এই মেয়েকে আমি মেরে ফেলব, তুই বাঁচিয়ে রাখতে পারবি না। রবির এই গলা চেনা। রবি রাশির গায়ে হাত দিতে যাবে, এই রকম সময় রাশি রবির গলা টিপে ধরে ওকে উপরের দিকে তুলে ধরে। আবারও সেই কর্কশ গলায় বলে, ডাক্তাররা আসলে ভগবানের মুখোশধারী শয়তান। সেদিনই বড় ডাক্তারের জন্য বউটাকে বাঁচাতে পারলাম না, তারপর আমার মেয়েটাকে যে কোথায় নিয়ে চলে গেল ওই শয়তান বড় ডাক্তার, আমি নিজেও জানি না। আমি না পেলাম আমার মেয়েটাকে, না পেলাম বউটাকে, আমি কাউকে ছাড়বো না। তুমি কে? আমি কেন তোমার স্ত্রীকে আর মেয়েকে কিছু করব? আমার সাথে তার কি শত্রুতা ছিল? রাশির মধ্যে থাকা সেই আত্মাটি কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ রবিকে রাশি মাটিতে ফেলে দেয় এবং রাশি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। রবি দেখে রাশির পিছনে তনয় দাঁড়িয়ে রয়েছে এবং তনয়ের হাতে একটা জলের ঘটি। তনয় বলল, সাধু বাবা এই জল পাঠিয়েছিলেন রাশি দিদিমণিকে দেওয়ার জন্য। এখানে এসে যখন কোথাও আপনাদের কাউকে খুঁজে পাচ্ছিলাম না, তখন ঘুরতে ঘুরতে এই জায়গায় এসে পৌঁছাই এবং লক্ষ্য করি রাশি দিদিমণিকে। আপনাদের কাছে আসতে বুঝতে পারি কোনো রকম বিপদ ঘটেছে, তাই সাধু বাবার দেওয়া এই জল আমি রাশি দিদিমণির গায়ে ছেটাই, আর সঙ্গে সঙ্গে দিদিমণি অজ্ঞান হয়ে পড়ে যায়। আচ্ছা, যা হওয়ার হয়েছে, আপাতত চলো ওকে নিয়ে ঘরে যাই। আর আমি ওকে চেক করে কিছু ওষুধ দিচ্ছি, যদি এখানকার কোনো ওষুধের দোকান খোলা পাও তাহলে ওষুধগুলো নিয়ে এসো। রবি এরপর রাশিকে চেক আপ করে কিছু ওষুধ দেয় তনয়কে আনতে। বাবু, এই রাতে আর হয়তো ওষুধ পাবো না, আমি বরং বড় ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, যদি উনি হাসপাতাল থেকে কিছু ওষুধ দেয়। রবি এরপর রাশিকে চেক আপ করে কিছু ওষুধ দেয় তনয়কে আনতে। তনয় ওষুধ আনতে চলে যায় এবং রাতে ওষুধ নিয়ে আসে। রবি রাতে রাশির পাশে ঘুমাতে এসে দেখে রাশির শরীর ঠিক নেই, বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। ওর চোখ মুখ যেন একবেলায় একদম ঢুকে গেছে, মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। রবি ওদের পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে। ওর মনে পড়ে রাশি কেমন প্রাণোচ্ছল একটা খোলা হাওয়ার মতো মেয়ে ছিল। রবি আর রাশি দুজনে এক জায়গায় অঙ্ক করত।
রাশির মা বাবা কেউ ছিল না ওর জন্মের পর থেকেই। রাশিকে ওর হোমের দিদিরা জানিয়েছিল রাশির যখন 1 বছর বয়স ওকে এক ডাক্তারবাবু এইখানে এসে রেখে যায় এবং পরবর্তীতে রাশির উচ্চশিক্ষা পর্যন্ত উনিই রাশির সমস্ত ব্যয়ভার গ্রহণ করে। কোনো এক অজ্ঞাত কারণে সেই ডাক্তারবাবুর বারণ ছিল ডাক্তারবাবুর পরিচয় যেন রাশিকে দেওয়া না হয়, তাই রাশির অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও কেউ সেই ডাক্তারের পরিচয় দেয়নি। তারপর ক্লাস 10-এর অঙ্ক স্যারের কাছে এই দুজন একসাথে পড়ত। সেইখানে প্রথমে বন্ধুত্ব, তারপর আলাপ, আর তারপর যেটা সবার হয় সেটাই রাশি আর রবির সাথেও ঘটেছিল। রবি মেডিকেল এন্ট্রান্স ক্লিয়ার করেছিল। রাশি পরীক্ষায় ভালো রেজাল্ট না করায় সুইসাইড করার চেষ্টা করেছিল। সে সময় রবি নিজে সব দিয়ে ওকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে এবং ওকে বোঝানোর চেষ্টা করে একটা পরীক্ষা ওর জীবনের সব নয়। পরের বছর রাশিও মেডিকেল এন্ট্রান্স পাশ করে এবং রাশিকে কলকাতার বাইরে পড়তে যেতে হয়। ওদের দুজনের কলেজ আলাদা হলেও ভালোবাসায় কখনো কমতি পড়েনি দুজনের। পরে রবি বাড়িতে রাশির কথা বললে সবাই যখন রাশিকে নাকচ করে দেয়, রবি ঠিক করে ওরা দুজনেই বিয়ে করবে এবং আলাদা থাকবে। এরপর পেরিয়েছে আরও 5 বছর। 1 বছর আগে দুজনে বিয়ে করেছে, আর এখন এইখানে এসে এ কী অবস্থায় পড়তে হলো রাশিকে। এইসব ভাবতে ভাবতে কখন যে রবি ঘুমিয়ে পড়ে নিজেই জানে না। ভোর প্রায় 5টা নাগাদ রবির ঘুম ভেঙে গেলে পাশে রাশিকে দেখতে না পেয়ে বেশ ভয় পেয়ে যায়। গতকালের সব কথা আবার ওর মনে পড়তে থাকে। রবি যখন ওকে খুঁজতে বাইরে বেরোয় কোথাও দেখতে পায় না রাশিকে। সামনে সাধু বাবার ঘর আরও কিছুক্ষণ আশেপাশে খুঁজে যখন রবি কোয়ার্টারের পিছনে যায় সেখানে একটা ছোট ঘর দেখতে পায় রবি। রবি দেখে ঘরের দরজা বাইরে দিয়ে খোলা, আর ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার দেখতে পেয়ে রবি সেইখান থেকে চলে আসতে যাবে এই রকম সময় ঘরের মধ্যে একটা কান্নার আওয়াজ শুনতে পায় রবি। রবির মনের মধ্যে প্রশ্ন উঠতে থাকে যে কে ঘরের মধ্যে আছে। এইসব ভেবে ঘরের ভিতরে ঢুকলে রবি দেখে ঘরের এক কোণে বসে রাশি কাঁদছে। রবি রাশির কাছে গেলে রাশি রবিকে ভয়ে জড়িয়ে ধরে বলে, রবি, আমায় এই জায়গা থেকে নিয়ে চলো প্লিজ। রবি, আমায় এই জায়গা থেকে নিয়ে চলো, না হলে ওই লোকটা আমায় মেরে ফেলবে। রবি রাশিকে নিয়ে বাইরে বেরিয়ে আসার সময় বলে, কিচ্ছু হবে না, আমরা সব কিছু ঠিক করব, কেউ কিচ্ছু করতে পারবে না। রবি আর রাশি যখন নিজেদের ঘরে যেতে লাগলো হঠাৎই একটা দমকা হাওয়ায় ঘরের দরজায় পড়তে লাগলো। রাশির কি মনে হলো, রাশি রবিকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আরেকবার ভেতরে যাব। কিন্তু কেন? আমার মনে হয় ভেতরে কেউ আছে যে আমায় বারবার সেই দিকে টানছে। আমি তোমার কথা মানতে পারলাম না, তুমি এখন আমার সাথে চলো। ওরা দুজনে এরপর ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তনয় ডক্টর সেনকে নিয়ে রবিদের ঘরে আসে। ডক্টর সেন রাশিকে দেখে অবাক হয়ে যায়, বিড়বিড় করে বলে ওঠে, রতনের মেয়েটা তাহলে ডাক্তার হয়েছে, অন্তত বাবার করা পাপের প্রায়শ্চিত্ত করতে পেরেছে। কিছু বললেন ডক্টর সেন? না, কি বলবো, তুমি ওষুধ ঠিক করে খাও, তাহলেই তাড়াতাড়ি সুস্থ হবে। ডক্টর সেন বেরিয়ে যাওয়ার পর তনয় বলে, বাবু, আপনাদের একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো, কি বলবে? কোয়ার্টারের পেছনে একটা পুরনো ঘর আছে বাবু, সেখানে যাবেন না কখনো। কেন? অনেক পুরনো দিনের তো, পরিষ্কার করা হয় না অনেক দিন। সাপটাপ যদি থাকে তাই আর কি বারণ করছি। আপনি মিথ্যে বলছেন তনয়বাবু, এই গ্রামে তো কিছু আছেই, সেটা না হলে আমাদের সাথে এত ঘটনা যেগুলো হওয়ার কথাই না সেগুলো কি করে ঘটে? কি ঘটেছে বাবু? বেশ রেগে গিয়ে এবার রবি বলে, কি ঘটেনি আপনি বলুন। যেদিন থেকে এসেছি সেদিন থেকে মনে হয় কেউ আমাকে ফলো করছে, কেউ কানের কাছে এসে বলছে আমার বউটাকে বাঁচালেন না। এসব ছাড়ুন, রাশির সাথে এগুলো কি হলো? হ্যাঁ, কেন হলো এসব? কোন উত্তর আছে আপনার কাছে? বাবু, আমি কিছু জানি না, ছেড়ে দেন। আমি শুধু এটুকুই বলতে পারি, যদি প্রাণে বাঁচতে চান তবে চলে যান এখান থেকে। এই বলে তনয় বেরিয়ে যায় ঘর থেকে।
রবি আর রাশি এরপর ব্রেকফাস্ট করে গ্রাম ঘুরে দেখতে বেরোয়। রবির নতুন পরিবেশ বেশ ভালোই লাগে, শুধু একটাই সমস্যা মনে হয়, ওকে যেন কেউ ফলো করছে। রবিরা ঘুরতে ঘুরতে দুপুর নাগাদ একটা ভাতের হোটেলে আসে। সেখানে আগের দিনের ওই লোকটার সাথে দেখা, যার ছেলে অসুস্থ হয়ে এসেছিল। সে রবিকে দেখে রবির কাছে এসে বলে, কাল আপনাদের সাথে যা হয়েছে সব শুনেছি বাবু। আপনি প্রাণে বাঁচতে চাইলে চলে যান এখান থেকে। তোমরা সবাই চলে যেতে বলছো কেন? কি হয়েছে বলবে আমায়? আপনি যদি অভয় দেন তাহলে বলি, এই গ্রামে ভূত আছে বাবু, ভূত আছে। ভূত? ভূত বলে কিছু হয় না, সত্য সব বাজে কথা। না বাবু, সব সত্যি। রতনের আত্মা ঘুরে বেড়ায় এখানে। যে আপনার পিছনে ঘুরছে, যে আপনাকে উত্ত্যক্ত করছে, সে আর কেউ নয় বাবু, স্বয়ং রতন। কি বলছো এসব? যা বলছি সব সত্যি বাবু, কোনো মিথ্যা কথা বলছি না বানিয়ে। দরকার পড়লে আপনি গ্রামের সবাইকে জিজ্ঞেস করে নিতে পারেন। তবে তবে শুনুন রতনের গল্প। গ্রামের লোকটি বলতে লাগলো রতনের গল্প। রতন ছিল গ্রামের চাষি। ভালো করে চাষ করে মোটামুটি কোনো রকমে দিন চলে যেত ওর। মা বাপ মরা ছেলেটা কোনোদিনও ভাবিনি যে ওর গ্রামের ব্যবসায়ী মেয়ের সাথে ওর বিয়ে হবে। পাশের গ্রামের বড় চালের ব্যবসাদার যদুচন্দ্র, তার একমাত্র মেয়ে মাধবী ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা মেয়ে। ও জানে কি করে চারদিক সামাল দিয়ে নিজেকেও ও গ্রামের লোকদের ভালো রাখা যায়। সেই বছর গ্রামে খরা দেখা দিল। সবাই যখন মোড়ল মশাইয়ের কাছে সাহায্য চাইতে যায়, মোড়ল মশাই বলে ওনার ছেলে এই বছরে ডাক্তারি পড়তে বিলেতে যাবে, উনি কাউকে কোনোভাবে সাহায্য করতে পারবেন না। রতনও ছিল নাছোড়বান্দা। ও তাও মোড়ল মশাই বাড়ির বাইরে হত্যে দিয়ে বসে থাকত। মোড়ল মশাই যেন ওকে মানুষ বলেই মনে করতেন না। ও বাড়ি চলে গেলে ওর ঘরের সামনে নোংরা ফেলে দিত। একদিন যখন ও সবাইকে নিয়ে বিদ্রোহ করবে বলে ঠিক করেছিল, তখন মোড়ল মশাই লোক পাঠিয়ে ওকে মেরে ওর বাড়ির সামনে ফেলে দিয়ে গেছিল। গ্রামের সবাইকে আদেশ দিয়েছিলেন, যদি কেউ রতনকে সাহায্য করে তাহলে তাদেরকে এক ঘরে করে দেওয়া হবে। গ্রামের সবাই রতনের হয়ে থাকলেও সেদিন কারোর মনে হয়নি সবাই একজোট হলে মোড়ল এক ঘরে হয়ে যাবে। এর বেশ কিছুদিন পর রতন যখন একটু সুস্থ হয়, ও ঠিক করে এই গ্রামে থেকেও কিছু করতে পারবে না। তাই রতন পাশের গ্রামে যায় জমিদার মশাইয়ের কাছে সাহায্য চাইতে। জমিদার যদুচন্দ্র ভালো মনে মানুষ হলেও টাকা পয়সা ধার দেওয়া ও নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে কি করতে হবে এই নিয়ে অনেকবার ভাবনা চিন্তা করে বারবার পরখ করে নেন। রতনের ক্ষেত্রেও এর কোনো অন্যথা হলো না। রতনকে পরীক্ষা করতে শুরু করলো। রতন অবশ্য পরে ভেবেছিল যতদিনে জমিদারের কাছে পরীক্ষা দেবে ততদিন ওর টাকার সমস্যা মিটে যাবে। তবুও কি মনে হয়েছিল ও তা জানে না। ও গিয়ে জমিদার মশাইকে বলেছিল, আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি শুধু আমাদের গ্রামের মানুষগুলোকে বাঁচান। রতনের এই কথা শুনে উনি কি ভেবেছিলেন কেউ জানে না। জমিদার মশাই শুধু বলেছিল, তোমায় আমার গ্রামে থেকে চাষ করতে হবে, আর তোমার চাষের সব ফসল আমায় দিতে হবে। তার পরিবর্তে আমি তোমায় এই টাকা ধার দেব। এতে তোমার গ্রামে তোমার জমির কি হবে সেটা নিয়ে আমি চিন্তিত নই। গ্রামের সব মানুষের কথা চিন্তা করে এই শর্তে রাজি হয় রতন। 1 বছর ধরে সে যেমন জমিদার মশাইয়ের জমি চাষ করেছে সেইভাবে মাধবীর মন জিতেছে বারে বারে। জমিদারের আদরে মেয়ে মাধবী লেখাপড়ায় খুব ভালো, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হলেও সে কখনো প্রকৃতির সাথে মেশেনি।
একদিন যখন রতন জমিদার বাড়ি থেকে বেরোচ্ছিল, রতনের সাথে মুখোমুখি হয় মাধবীর। প্রথম দর্শনেই ভালো লেগে যায় দুজনকে। এরপর মাধবীকে প্রকৃতি চেনায়, বৃষ্টিতে ভিজতে শেখায়, পুজোর আগে শিউলি ফুলের গন্ধ নিতে শেখায়। অপরদিকে জমিদার মশাই মাধবীর বিয়ের জন্য সুপাত্র খুঁজতে থাকেন। মাধবীর এ কথা জানতে পেরে বাবাকে রতনের কথা জানালে জমিদার বাবু রেগে গেলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেননি। জমিদার মশাই বলেন, আমি তোমার জন্য পাশের গ্রামের মোড়ল মশাইয়ের ছেলের বিয়ে দেব। এই রতন, তোমায় তো দুবেলার খাওয়া পড়ার ব্যয়ভার দিতে হবে না। ওকে কি করে তোমার যোগ্য বলে মনে করি? মাধবী বুদ্ধিমত্তার সাথে উত্তর দিয়েছিল, রতন হয়তো আমায় 7 মহলা প্রাসাদে রাখতে পারবে না, কিন্তু সব থেকে বেশি সুখে রাখতে পারবে। মাধবী জেদের কাছে হেরে যান জমিদার যদুচন্দ্র। শুভ লগ্নে বিবাহ সম্পূর্ণ হয় রতন আর মাধবীর। মাধবীকে নিয়ে রতন গ্রামে ফিরলে মোড়ল মশাই নতুন বউকে দেখতে এসে রতনকে বলে, এত সুন্দর দেখতে একটা বউ জোগাড় করলি রতন, সামলে রাখিস বউকে। রতন হেসে উত্তর দিয়েছিল, আমার আমার নিজের ভালোবাসার উপর ভরসা আছে। জমিদার মশাই হেসে বেরিয়ে যায় আর মনে মনে ঠিক করে রতনের জীবন ও নরক তৈরি করে ছাড়বে। এর বেশ কিছুদিন পর মোড়ল ওকে ওর বাড়িতে ডেকে বলে, শোন রতন, তুই তো এতদিন তোর বাড়িতে ছিলিস না, তাই তোর এই জমি জমা আমি সব দখল করলাম। রতন উত্তর চাইলে উত্তর পায়। ও না থাকাকালীন ওর জমির দেখভাল করেন মোড়ল মশাই, তাই এই জমির ওপর এখন পুরো অধিকার ওনার। রতন আর কোনো কথা বলতে পারে না। বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে জানতে পারে মাধবী গর্ভবতী। কি করবে এই ভেবে দিশাহারা হয়ে যায় রতন। মাধবী তাকে শান্ত করে নিজের গয়না খুলে দেয়। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। রতন শহরে কাজ পায়। ও শহরে চলে যাওয়ার সময় বলে যায় মাসে মাসে সে আসবে, আর অবস্থা ঠিক হলে সন্তান আর স্ত্রীকে নিয়ে শহরে চলে যাবে। কিন্তু কেউ কি জানতো এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মাধবী আর রতনের মেয়ে হয়েছিল। মেয়ের বয়স যখন 1 বছর 2 মাসের মতো, মোড়ল এসে মাধবীকে বলে, টাকা ধার রেখেছিল আমার কাছে রতন, সময় মতো সেই টাকা শোধ করতে পারেনি, আর সেই টাকা শোধ করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে, তাই এই বাড়িটা আমি বাজেয়াপ্ত করলাম। মাধবী এই শুনে কিছুই করতে পারল না। খবর পাঠিয়েছিল শহরে রতনের কাছে, কিন্তু রতনের আসতে দেরি হওয়ায় মাধবীকে ঘর ছাড়তে হয়েছিল। রাতের বেলা একা মেয়েকে নিয়ে মাধবী নিজের বাবার বাড়ির দিকে যেতে লাগলো। হঠাৎ রাস্তায় 2 অপরিচিত লোক এসে মাধবীকে জোর করে তুলে নিয়ে যায়। মাধবী প্রচন্ড চিৎকার করা সত্ত্বেও কেউ কিচ্ছু করতে পারেনি সেদিন। কিচ্ছু না। মাধবীকে নিয়ে ওরা মোড়লের বাড়িতে ঢুকেছিল। তারপর মোড়লের বাড়ি থেকে মাধবীর চিৎকার আর আকুতি মিনতির আওয়াজ এসেছে অনেক অনেক। তা সত্ত্বেও কেউ কিচ্ছু করতে পারেনি। প্রায় ভোর রাতে রতন এসে বাড়িতে মাধবী আর মেয়ের খোঁজ করে। তাদের না পেয়ে গ্রামের অন্যদের জিজ্ঞেস করলে সবাই চুপ করে থাকে। রতন গতির সুবিধা না দেখে মোড়লের বাড়ির দিকে যাওয়া শুরু করে। মোড়লের বাড়ির সামনে এসে দেখে মোড়লের ঘরের দরজা খোলা। রতন ঘরে ঢুকে দেখে ওর মেয়ে মেঝেতে বসে কাঁদছে। রতন এসে মেয়েকে নিয়ে ভেতরে ঘরে ঢুকলে দেখতে পায় মাধবী মোড়লের ঘরের মেঝেতে অর্ধনগ্ন হয়ে পড়ে আছে, আর অন্য কাউকে দেখতে পায় না। কেউ নেই ওই ঘরে। রতন মাধবীর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফেরায়।
জ্ঞান ফিরে মাধবী কান্নায় ভেঙে পড়ে। রতন মাধবীকে কাপড় ঠিক করে পরিয়ে দিয়ে হাজি শহরে চলে যাওয়ার জন্য ঠিক করে। মাধবীকে নিয়ে বেরোতে যাবে এমন সময় মোড়ল আরো কিছু লোক নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়। মোড়লের লোকরা সবাই রতনকে ধরে রাখে, আর মোড়ল আবার ঝাঁপিয়ে পড়ে মাধবীর ওপর। গ্রামের সব লোক চিৎকার শুনে জড়ো হয়েছে মোড়লের বাড়ির সামনে। মোড়ল যেন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আবার অত্যাচার শুরু করে মাধবীর ওপর। সবশেষে মোড়ল মাধবীর গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই মোড়লের লোকরা রতন আর তার মেয়েকে ছেড়ে দেয়। রতন পাশের কুয়ার দিকে ছুটে যায়, টানা ৩-৪ বার জল এনে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু মাধবীর অবস্থা এইবার আরো সঙ্গীন। রতন মাধবীর পোড়া দেহ নিয়ে কি করবে বুঝতে পারছিল না। মোড়লের ছেলে ডাক্তারি পাশ করেছে, ডাক্তারি পাশ করে ফিরে এসছে এই গ্রামের হসপিটালে। ওই গ্রামের হসপিটালে আছে ভেবে রতন মাধবীর পোড়া দেহটাকে নিয়ে সেই হাসপাতালের দিকে ছুটে যায়। কে মোড়লের ছেলেকে বলে, ডাক্তারবাবু, আমার বউকে বাঁচান, ডাক্তারবাবু। ডাক্তারবাবু অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাঁচাতে পারিনি। রতন অবশ্য ভেবেছিল মোড়লের ছেলে মোড়লের মতোই নিষ্ঠুর, তাই হয়তো তার স্ত্রীকে বাঁচায়নি। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে রতন ওর ঘরে এসে গলায় দড়ি দেয়। রবি পুরো কথা শুনে এবার প্রশ্ন করে, রতনের মেয়ের কি হলো? শুনেছি ডাক্তারবাবু নাকি সেই মেয়েকে নিয়ে যায়। রবি আবারও প্রশ্ন করে, মোড়লের কি হলো তারপর? লোকটি ঢোক গিলে বলে, রতন আর মাধবী মৃত্যুর পর থেকেই গ্রামে সব অদ্ভুত জিনিস ঘটতে থাকে। অনেকেই দেখতে পেয়েছে একজন মহিলাকে খোলা চুলে ঘুরে বেড়াতে, আবার অনেকেই মাঝে মাঝে দেখত মোড়লের বাড়ির সামনে সকালে আবর্জনা পড়ে থাকতে। মোড়লের পর এক পদক্ষেপ নেয়। মোড়ল হাসপাতালের জন্য, সেইখানে ডাক্তারদের আনার জন্য এবং ডাক্তারদের থাকার কোয়ার্টার বানানোর জন্য রতনের বাড়ি আর কিছু জমি জমা নিয়ে নেয়। এই কাজ শুরু হওয়ার 3 দিনের মাথায় মোড়ল মশাই রাতের বেলায় মারা যায়। মোড়ল মারা যাবার আগে ওর ঘর থেকে খুব চিৎকারের আওয়াজ শোনা যায়, কিন্তু কেউ ওর ঘরে ঢুকতে পারেনি, কেউ না। মোড়লের মৃত্যুর সময় নাকি মোড়ল বলেছিল, আমি ভুল করেছি রতন, মহাপাপ করেছি, ছেড়ে দে মাধবী, বোঝাও রতনকে, ক্ষমা করো আমায়। আমি আর কখনো এরকম করবো না, কারোর সাথে এরকম করবো না। তো তোমার মেয়েকে আমি ফিরিয়ে দেবো, আমি কথা দিচ্ছি, তোমার মেয়েকে আমি ফিরিয়ে দেবো। আমায় ছেড়ে দাও আমায়। কিন্তু কোনো ফলই হয়নি। এরপর এক বিকট শব্দ করে মারা যায় মোড়ল। তারপর থেকেই নতুন কোনো ডাক্তার এইখানে আসলে রতন তাদের দেখা দেয়। আর কখনো মাধবীকে দেখা যায়নি, কিন্তু সবাই বলে রতনের আত্মা নাকি এখনো এখানে ঘুরে বেড়ায়। আচ্ছা, তাহলে মোড়লের ছেলে যে ডাক্তার, তার কি হলো? আগে আপনি জানেন না বাবু, আমাদের বড় ডাক্তার বাবুই তো মোড়লের ছেলে। উনি রতনের মেয়েকে কোনো এক অনাথ আশ্রমে রেখে এসেছিলেন। রবি যেন পুরো ঘটনা শুনে রাশির মুখের দিকে তাকায়। লক্ষ্য করে রাশি যেন এক দৃষ্টি একদিকেই তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। রবি রাশিকে ডাকতেই রাশি যেন চমকে ওঠে। রবি লোকটিকে তার ছেলের খবর জিজ্ঞেস করে ওর থেকে বিদায় নেয়। রবি ঘরে গিয়ে রাশিকে রেখে একটা কাজে বাইরে যাবে, এইরকম সময় রাশি বলে, আমায় রেখে যেও না প্লিজ, আমায় রেখে যেও না প্লিজ রবি। ওই লোকটা এসে আবারও আমায় ভয় দেখাবে। কিন্তু জানো রবি, ওই মহিলাটা আমায় বাঁচিয়েছিলেন ওই লোকটার থেকে। রবি অবাক হয়ে যায়। রাশি আরও বলে, ওই মহিলা আমায় পুরো যেন মায়ের মতো ভালোবাসে। উনি বলেছেন আজ রাতে উনি আসবেন, কিন্তু ওই লোকটা যদি
কোনোভাবে আবার আমার ক্ষতি করে। রবি বুঝতে পারে রাশির মনের ওপর দিয়ে কি চলছে, তাই রাশিকে একটা ঘুমের ওষুধ খেতে দেয়। রাশি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে রবি রতনের সেই ঘরে যায়। রবি রতনের ঘরে গিয়ে দেখে বিনা দেখভালে ঘরের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। ঘরের মধ্যে একটা চৌকি মতন খাট আর তার তলায় একটা বড় বাক্স আছে। রতনের ঘরে অন্য কিছু দেখতে না পেয়ে সেই বাক্স বের করে। বাক্স বের করে কিছু জিনিস ঘাঁটতে একটা ছবি পায়। ছবিটা দেখে রবি অবাক হয়ে যায় এবং যখন তড়িঘড়ি করে ঘর থেকে বেরোতে যায়, একটা নারী কণ্ঠস্বর কর্কশ স্বরে বলে ওঠে, বড় ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করো সব কিছু। তুমি যা খুঁজছো তার উত্তর পেয়ে যাবে। রবি কে কে বলে ডেকে উঠলেও কেউ আর কোনো রকম উত্তর দেয় না। দেখে রবি সেই ছবিটা নিয়ে ডক্টর সেনের বাড়িতে যেতে লাগে। রবিকে দেখে ডক্টর সেন যেন বেশ অবাক হয়ে যায়। বলে, এ কি রবি, তুমি এখানে? তোমার তো রাশি মায়ের সাথে থাকার কথা ছিল। আজ রাশির এরকম অবস্থা তো আপনার বাবার জন্য ডক্টর সেন। মানে তুমি এসব কি বলছো? আমি যা বলছি সেটা ঠিকই বলছি। আপনার বাবার রতন তার স্ত্রীকে এইভাবে না মারলে আজ রাশি কেন কাউকে এরকম হেনস্থার মধ্যে পড়তে হতো না। তুমি এইসব কি বলছো আর কেনই বা বলছো? আমি সব সত্যিটা জেনে গেছি ডক্টর সেন। কি সত্যি জেনেছো তুমি? এই যে আপনি এই গ্রামের মোড়লের ছেলে ছিলেন, আপনি সেই রাতে রতনের স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। আপনি রতনের মেয়ে অর্থাৎ আমার স্ত্রী রাশিকে এক অনাথ আশ্রমে রেখে এসেছিলেন এবং ওর পড়াশোনার ভার গ্রহণ করেছেন। সব কথা শুনে ডক্টর সেন চুপ হয়ে যায়। রবি সামনে প্রায় কেঁদে ফেলে বলে ওঠে, রতন যে এখনো মনে করে ওর সংসার নষ্ট আমার আর আমার বাবার জন্য হয়েছে। তুমি একদম ঠিক বলেছ রবি। রাশি আসলে রতন আর মাধবীর মেয়ে, কিন্তু রতন আজও ভাবে ওর মেয়েকে আমার বাবা হয়তো নৃশংসভাবে মেরে ফেলেছে। কিন্তু আমি শুধু আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই মেয়েকে মানুষ করেছি। চাইলে ওকে নিজের কাছে রেখে বড় করতে পারতাম, কিন্তু করিনি। আমি ভেবেছিলাম শহরে বড় হলে মেয়েটা সব রকম সুযোগ সুবিধে পাবে, আর এই গ্রামে থাকলে কে কি বলবে, তাই ওকে শহরে পাঠিয়েছিলাম। সেই রাতে আমি আবার সবটা দিয়ে চেষ্টা করেছিলাম মাধবীকে বাঁচাতে, কিন্তু অত চেষ্টা করেও আমি পারিনি। আমি তাকে বাঁচাতে পারিনি। এই কথা বলতে বলতে ডক্টর সেন কেঁদে ফেলে। উনি প্রশ্ন করেন, তুমি জানলে কি করে? রবি উত্তরে জানায়, আজ সে রতনের ঘরে ঢুকেছিল। সেখানে একটা বক্সে সে একটা ছবি পায়, আর সেই ছবিতে রতন, ওনার স্ত্রী আর মেয়ের ছবি আছে। রাশির দাদু জমিদার ছিলেন। সেই জমিদার বাড়ির মধ্যে রাশির ছবি দেখেই রবি চিনতে পারে, কারণ রাশি রবিকেও ছোটবেলার একটা ছবি দেখায়। ও তাই চেনে। ডক্টর সেন এবার আবারও চমকে উঠে বলে, তুমি রতনের ঘরে ঢুকলে আর তারপরেও তোমার সাথে কিছু ঘটেনি, কিন্তু রাশি মা তো ঘরে একা আছে। আজ পর্যন্ত যে ওর ঘরে ঢুকেছে তারা কেউ বেঁচে ফিরে আসেনি। রাশি মাকে একা রেখে তুমি এইখানে এসেছো কেন? রবি ডক্টর সেনের কথা কিছুই বুঝতে পারে না। রবির কোনো কিছু বুঝে ওঠার আগেই ডক্টর সেন ওকে নিয়ে বেরিয়ে রবিদের ঘরের দিকে যেতে শুরু করে। রবি ঘরের ভিতরে ঢুকে রাশিকে দেখতে পায় না। রবি চিন্তা হতে থাকে। ও ঘরে বাইরে সব জায়গাতে ওকে খোঁজে, কিন্তু খুঁজে পায় না। ডক্টর সেনও ওকে সব জায়গায় খোঁজে। ওরা খুঁজতে খুঁজতে বাড়ির পিছনে গেলে দেখতে পায় রাশি প্রায় নগ্ন ও বাড়ির পিছনে বসে আবর্জনা খাচ্ছে। রবি রাশিকে দেখে কাছে এগিয়ে এসে বলে, তুমি সব কি করছো? চলো এই জায়গা থেকে। রাশি রবির দিকে মুখ তুলে তাকাতেই রবি আর ডক্টর সেন ভয় পেয়ে যায়। ওরা দেখে রাশির মুখ ছিন্ন ভিন্ন। ওর চোখ দুটোর দিকে তাকাতে আরও চমকে যায় ওরা। দেখে চোখে কোনো মনি নেই, পুরো চোখ কালো। রাশি সেই লোকটার মতন কর্কশ গলায় বলে, আমার খিদে পেয়েছে, আমি তাই খাচ্ছি। এই মেয়েকে আমি মেরে ফেলবো।
আমি ওকে বাঁচতে দেব না। ডক্টর সেন বুঝতে পারে রতনের আত্মা ওকে ধরেছে। ডক্টর সেন বলে, রতন, ওকে ছেড়ে দাও। এরকম করো না রতন, এই মেয়েটা তোমার কোনো ক্ষতি করেনি। রতন, রতন, ওকে ছেড়ে দাও। রতনের আত্মা কর্কশ গলায় বলে, ডাক্তার, তুই এখানে কি করছিস? তুই সেদিন আমার বউটাকে মেরেছিস, আজ একে বাঁচাতে এসেছিস? পারবি না। রতন, এই 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 মেয়ে যে তোমার মেয়ে, এই মেয়ে তোমার মেয়ে রতন, ওকে ছেড়ে দাও। আরও রেগে যায় সেই আত্মা। সে চেঁচিয়ে উঠে বলে, আমার মেয়েকে নিয়ে মিথ্যে বলতে লজ্জা লাগে না তোর? এই বলে সে রাশির দেহটাকে নিয়ে গিয়ে বাড়ির চালের ওপর ফেলে দেয়। কিন্তু কোনো রকম শব্দ না পেয়ে উপরের দিকে তাকাতে রবি আর ডক্টর সেন দেখে রাশি হাওয়ায় ভাসছে। রবি কি করবে কিছু বুঝতে পারছে না। হঠাৎই দেখে রাশির দেহটা আস্তে আস্তে নিচে নেমে আসছে। কোনো এক মহিলা ওদের কানের পাশে এসে কর্কশ শব্দে বলে, মেয়েটাকে বাঁচাতে হবে। মেয়েটাকে বাঁচানোর জন্য যা যা করার হয় করো। আমার মেয়েটা। কারোরই বুঝতে বাকি থাকে না যে এটা মাধবীর আত্মা। ডক্টর সেন রাশিকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে রবির উদ্দেশ্যে বলে, ওকে ভালো কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এই রাতে তান্ত্রিক আর কোথায় পাওয়া যাবে এই নিয়ে চিন্তা করতে থাকলে রবির মনে পড়ে সেই সাধু বাবার কথা। ওর মনে পড়ে সাধু বাবা ওকে বলেছিল যে ওকে আবারও সাধু বাবার কাছে যেতে হবে। সেদিন সারা রাত রবি আর ডক্টর সেন রাশির ওপর নজর রাখে যাতে রতন আর রাশির উপর অ্যাটাক না করে। পরের দিন সকালে রবি সাধু বাবাকে খুঁজতে থাকে, কিন্তু গ্রামের কোথাও রবি সাধু বাবাকে খুঁজে না পেয়ে একটা গাছের নিচে বসে পড়ে। গাছের নিচে বসে দূরে লক্ষ্য করে দেখে যে একটা মন্দির। রবি এর আগে কখনো মন্দিরের ভিতরে ঢোকেনি। আজ প্রথমবার ও মন্দিরে গিয়ে কালী প্রতিমার সামনে বলে, রাশিকে সুস্থ করে দাও মা, ও ছাড়া যে আমার আর কেউ নেই। এই বলে রবি কেঁদে ফেলে। হঠাৎই পিছন থেকে কেউ বলে, সীমাকে বাঁচাতে গেলে এখন অনেক কিছু করতে হবে, নইলে যে ওকে বাঁচাতে পারবি না। রবি পিছন ফিরে তাকিয়ে দেখে সেই সাধু বাবা। রবি সাধু বাবার পা ধরে কেঁদে ফেলে। রবি নিজের ভুল বুঝতে পেরে বলে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। আপনি দয়া করে রাশিকে বাঁচান। রাশিকে বাঁচানোর জন্য যা যা করতে হবে আমি তাই করব। সাধু বাবা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এখন অনেক দেরি করে ফেলেছিস। ওকে বাঁচাতে গেলে ওর মায়ের সাহায্য নিতে হবে। রবি অবাক হয়ে বলে, আপনি সব জানেন সাধু বাবা? হ্যাঁ, আমি সব জানি। তুই এখন আমার সাথে চ। রবি ঘরে ঢুকে দেখে রাশি চুপ করে ঘরের একপাশে বসে আছে। ও পায়ের দুই ফাঁকে মাথা গুঁজে উবু হয়ে বসে কি যেন বিড়বিড় করছে। কিন্তু ঘরে ডক্টর সেনকে কোথাও দেখতে পায়নি রবি। সাধু বাবা রাশির কাছে যেতেই রাশি একটা বিকট চিৎকার করে ওঠে। রাশির মধ্যে দিয়ে রতনের আত্মা কর্কশ কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলে, চলে যা এখান থেকে। কেন এসেছিস এখানে? এই মেয়েকে আমি মেরে ফেলবো। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। সাধু বাবা শান্ত গলায় বলে, এই মেয়ে যে তোমার মেয়ে রতন, একে ছেড়ে দাও। দাদু, একে কষ্ট দিচ্ছ। একে ছেড়ে দাও রতন, একে কষ্ট দিও না। আমি কষ্ট কেন পাবো? এই মেয়েকে যে আমার কেউ না আসে আমি জানি। একে তো প্রথম দিনই আমি ইঙ্গিত দিয়েছিলাম এই গ্রামে না এসে থাকতে, তবুও ও এই গ্রামে এসেছে। এবার ওকে মরতে হবে। তোমার ইঙ্গিত হয়তো ওরা বুঝতে পারেনি। ওদের ওদের যেতে দাও। যারা একবার এখানে আসে তারা তো নিজের ইচ্ছে যায় না, আমার ইচ্ছে যায়। তুমি ভুল করছো রতন। রাশি মাঝে তোমার মেয়ে। এর মধ্যেই রবি হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে সাধু বাবাকে বলে ডক্টর সেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রবির কথা শুনে রাশির মধ্যে দিয়ে রতনের আত্মা এক বিকট হাসি হেসে ওঠে। সেই কর্কশ গলায় বলে,
ওকে আর খুঁজে পাবি কি করে? ও যে আর বেঁচে থাকবে না। সাধু বাবা এইবার প্রচণ্ড রেগে গিয়ে গায়ত্রী মন্ত্র জপ করা জল রাশির দিকে ছুঁড়ে দেয়। এতে রাশির শরীর প্রথমে শূন্যে উঠে যায়, তারপর ধপ করে নিচে পড়ে যায়। আর একটা দমকা হাওয়া যেন ওর শরীর থেকে বেরিয়ে আসে। রতনের আত্মা রেগে গিয়ে সাধু বাবাকে বলতে থাকে, দোষ সেদিন আমারও ছিল না, আর আজও নেই। যারা যারা আমার কাজে বাধা দিতে আসবে তাদের আমি শেষ করে দেব। সাধু বাবা কিছু বলার আগেই ঘরের মধ্যে দিয়ে যেন একটা দমকা হাওয়া বেরিয়ে যায়। সবাই বুঝতে পারে রতনের আত্মা চলে গেছে। রবি রাশিকে খাটের ওপর শুইয়ে দিয়ে ওকে দেখতে গিয়ে অবাক হয়ে যায়। অত উপর থেকে পড়া সত্ত্বেও রাশির মাথা ফেটে যায়নি কিংবা কোনো রকম শারীরিক ক্ষতি হয়নি। একজন মহিলা কর্কশ গলায় বলে, আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। সবাই বুঝতে পারে মাধবীর আত্মা রাশিকে রক্ষা করেছে। সাধু বাবা মাধবীর আত্মাকে প্রশ্ন করে, এই মেয়েকে তুমি বাঁচালে কেন? তোমরা তো মনে করো সব ডাক্তার এক, তাই তো তুমি একে শেষ করে দিতে চাও। বিকট এক কান্নার আওয়াজ করে মাধবীর আত্মা বলে, আমি যে ওর মা, আমি যে ওকে দেখেই চিনতে পেরেছিলাম। আমি যে ওনাকে শান্ত করতে পারিনি। আমি মানছি ওই মোড়ল আমার সাথে যা করেছিল সেটা ঠিক করেনি। আমি তো তার শাস্তি দিয়েছি, কিন্তু কিন্তু উনি এখনো শান্ত হননি। আপনি দয়া করে ওদের বাঁচান, বাঁচান। এই বলে আবারও কাঁদতে থাকে মাধবীর আত্মা। রবি আর সাধু বাবা খুঁজতে খুঁজতে যখন রতনের বাড়ির সামনে আসে তখন একটা গোঙানির আওয়াজ শুনতে পায়। রবি ভিতরে গিয়ে দেখে ঘরের ভিতরে ডক্টর সেন শুয়ে আছে। ওনার ডান হাত দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। ডক্টর সেনকে নিয়ে রবি আর সাধু বাবা বেরিয়ে ঘরে আসে। ঘরে এসে দেখে রাশি অকাতরে ঘুমাচ্ছে। রবি ডক্টর সেনকে দেখতে দেখতে জিজ্ঞেস করে ওনার এইরকম অবস্থা হলো কি করে। ডক্টর সেন জানায়, রবি সকালে সাধু বাবাকে ডাকতে গেলে ডক্টর সেন ঘর থেকে বেরিয়ে কোয়ার্টারের ভিতরে হাঁটতে থাকে। রবিদের ঘর থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ শুনে ডক্টর সেন ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে উনি রাশিকে কোথাও দেখতে পায় না। শীতের সকাল, চারিদিক কুয়াশাতে ভর্তি। এর মধ্যে ঘরে বাইরে কোথাও খুঁজে না পেয়ে ডক্টর সেন ঘরে এসে বসে পড়ে। ঘরে বসতেই উপরের দিকে তাকাতে উনি লক্ষ্য করেন রাশি 4 পায়ে ভর দিয়ে ঘরের সিলিংয়ে উঠে মাথা মাটির দিকে উল্টো করে ঝুলিয়ে বসে আছে। ডক্টর সেন রাশিকে ডাকতেই রাশি এক বিকট হাসি হেসে বলে, তোকে আজ শেষ করবো ডাক্তার। ডক্টর সেন বুঝতে পারে রতন আবারও ভর করেছে। ডক্টর সেন কিছু বলতে যাবে তার আগেই রাশি এক লাফ মেরে পড়ে ডক্টর সেনের ঘাড়ের ওপর। ডক্টর সেনকে বলে, তোকে এবার কে বাঁচাবে? ডক্টর সেন কোনোভাবেই রাশিকে ঘাড়ের ওপর থেকে সরাতে না পারলে ইষ্ট নাম জপ করতে থাকে। রাশি খুব জোরে চিৎকার করে এক লহমায় ছিটকে পড়ে ঘরের মেঝের ওপর। এরপর ডক্টর সেন প্রাণপণ চেষ্টা করে দৌড়াতে শুরু করে আর ওর পিছন পিছন দৌড়াতে থাকে রাশি। এরপর ডক্টর সেন দৌড়াতে দৌড়াতে রতনের ঘরের মধ্যে ঢুকে পড়লে অবাক হয়ে যায়। ঘর অন্ধকার। এর মধ্যেই ঘরের ঠিক মাঝখানে কেউ একজন যেন ঝুলন্ত অবস্থায় মনে হলো। উনি ঘরে ঢুকতেই রাশি ঘরের বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। ডক্টর সেন রাশিকে গিয়ে ধরতে যাবে, উনি অনুভব করে কেউ যেন ডক্টর সেনকে পিছন থেকে আটকে রেখেছে। ডক্টর সেন নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও যখন দেখলেন নিজেকে ছাড়াতে পারছেন না, উনি রতনের উদ্দেশ্যে বলে, যা শাস্তি দেওয়ার আমায় দাও, কিন্তু ওই মেয়েটাকে ছেড়ে দাও, ও নির্দোষ। আর তার থেকেও বড় কথা, ওই মেয়েটা তোমার নিজের মেয়ে। ও যে অনেক বড় হয়েছে, ও যে বড় ডাক্তার হয়েছে। কিন্তু ডক্টর সেনের এই কথা যেন মানতে চাইল না রতন। ডক্টর সেন দেখে ঝুলন্ত সেই দেহটি আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসে। একটু ক্ষীণ আলোয় ডক্টর সেন দেখে যে দেহটি নিচে নেমে এসেছে। সেটা একটা ফ্যাকাশে পচা গলা মানুষের দেহ। আর ডক্টর সেনের বুঝতে অসুবিধা হলো না এটা রতনের দেহ। সেই দেহ এসে ডক্টরের ডান হাতটিকে লক্ষ্য করে একটা কাটারি ছোড়ে এবং বলে, এই হাত দিয়েই তো আমার বউটাকে মেরেছিলি, তাই
এই হাতটাকে আমি নষ্ট করলাম। এরপর একটা ধোঁয়ার কুণ্ডলি আসে। তারপর আর সেই দেহটাকে দেখতে পায় না ডক্টর সেন। ডক্টর সেন হাতের যন্ত্রণায় কাতরাতে থাকল। একটু পর বাইরের দিকে তাকাতেই লক্ষ্য করে রাশি আর ঘরের বাইরে নেই। এই কথা শুনে রবি যেন বেশ থমকেই যায়। এত কিছু যে রাশির সাথে ঘটছে, এরপর হয়তো ওকে আর বাঁচানো যাবে না। সবাই যেন একেবারে চুপ হয়ে যায়। সাধু বাবা যেন বেশ কিছুক্ষণ কিছু একটা ভেবে বলে, রবি, তুমি একটা জিনিস লক্ষ্য করেছ? কি বাবা? রাশি যদি রতনের ঘরে যায়, তাহলে রতন রাশিকে কিছু করতে পারে না। আমি জানি না কি করে কি হবে। সাধু বাবা যেন একটা আশার আলো দেখতে পেয়ে বলে, রতনকে বোঝাতে হবে যে রাশি ওর নিজের মেয়ে, আর ও যদি কোনোভাবে এটা বুঝতে পারে তাহলে আরও ওর কোনো ক্ষতি করবে না। ডক্টর সেন এইবার বলে, কিন্তু ওকে এটা বোঝাবে কি করে? সাধু বাবা বলে, রতন এটা তো সহজে বুঝবে না, কিন্তু সব রকম চেষ্টা করতে হবে আমাদের। তার আগে রতন যাতে ওকে ছেড়ে দেয় সেই ব্যবস্থা করতে হবে। সাধু বাবা রবি আর ডক্টর সেনের সাথে কথা বলে ঠিক করে এই মাসের পূর্ণিমাতে একটা যজ্ঞ করে প্রথমে রাশিকে আত্মামুক্ত করতে হবে। ওরা দেখে পরের দিনই পূর্ণিমা, কিন্তু ওই আত্মা কখন রাশির ওপর ভর করে আছে কেউ বুঝতে পারে না। রবি ঘরে ঢুকে দেখে রাশি তখনও ঘুমাচ্ছে। রবি রাশির মাথায় হাত বুলিয়ে দিতে যাবে, এরকম সময় রাশি শক্ত করে রবির হাত ধরে বলে, যজ্ঞ করে কোনো লাভ হবে না, আমি বিশ্বাস করি না এই মেয়ে আমার। রবি নিজের হাত ছাড়তে চাইছে কিন্তু পারছে না। রবি এইবার রাশির চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। দেখে রাশির চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে আর রাশির মুখে এক পৈশাচিক হাসি। রাশি একটু পর রবির হাত ছেড়ে দিলে রবির মনে হয় একটা বড় সাপ যেন এতক্ষণ ওর হাত জড়িয়েছিল। রবি চুপ করে সরে যায় সেই জায়গা থেকে। বাইরে থেকে ঘর বন্ধ করে চলে যায় রবি। সেই রাতে ডক্টর সেন আর রবি মিলে যজ্ঞ করার সমস্ত সরঞ্জাম কিনে নিয়ে আসে। রাত যখন 12টা হবে, রবি খাবার নিয়ে ঘরে ঢুকে সারা ঘরে রক্ত দেখে চমকে যায় রবি। রবি দেখে খাট থেকে মাথা ঝুলিয়ে শুয়ে আছে রাশি। রবি রাশির কাছে যেতেই রাশি খিলখিলিয়ে হাসতে থাকে আর বলে, কালকে তোরা সবাই মরবি, সবাই মরবি। রবিকে সাধু বাবা ঠাকুরের ফুল দিয়ে বলেছিল যখন রতনের আত্মা রাশির কাছে আসবে এই ফুল রাশির গায়ে ছোঁয়াতে, এতে রাশি ঘুমিয়ে পড়বে। রবিও সাধু বাবার কথা মতো কাজ করতে থাকে। রাশি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে রবি দেখে রাশি তখনও ঘুমাচ্ছে। রবি কিছু না বলে ঘরের বাইরে দিয়ে দরজা লাগিয়ে চলে যায়। সন্ধেবেলা সাধু বাবা রতনের ঘরে আসে যজ্ঞ করার সময় রাশিকে নিয়ে যাবে বলে। রবি ডক্টর সেনের কাছে গিয়ে ওনার খোঁজ নিলে ডক্টর সেন বলে কাল রাত থেকে ওনার ডান হাত দিয়ে আরও রক্তক্ষরণ হচ্ছে। উনি সময় মতো চলে যাবে যজ্ঞর জায়গাতে। রবি সারাদিন ধরে সব কাজ গুছিয়ে বিকেলে যখন রাশিকে দেখতে ঘরে ঢুকতে যাবে, দেখে ঘরের দরজা ভাঙা। রবি যেন এখন আর অবাক হয় না এইসবে। রবি ঘরের পিছনে গিয়ে রাশিকে খুঁজতে থাকলে দেখে রাশি ঘরের চালের ওপর বসে বিকৃত হাসি হাসছে আর বলছে, এইবার মরবে এই মেয়ে, এবার মরবে। রবি রাশিকে নিচে নামানোর জন্য ইচ্ছা করে উত্ত্যক্ত করতে থাকে আর বলে, তুমি নিজের মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না। রবির কথায় রতনের আত্মা রেগে গিয়ে উপর থেকে ঝাঁপ দিয়ে রবির ঘাড়ের ওপর বসে। রবি সাধু বাবার কথা মতো ওকে নিয়ে রতনের ঘরে যায়, কিন্তু রতনের ঘরের সামনে যেতেই রাশির ওজন ক্রমশ বাড়তে থাকে। আর যখন রাশিকে নিয়ে রবি ঘরে ঢুকতে যাবে, চারিদিক কালো মেঘে ঢেকে গেল। রবি কিছুতেই রাশিকে নিয়ে ঘরে ঢুকতে পারবে না। রবি মনে মনে ঈশ্বরকে ডেকে রাশিকে নিয়ে ঘরে যেতেই রাশি অবচেতন হয়ে পড়ে যায়। রবি সাধু বাবার কথা মতো রাশিকে নিয়ে গিয়ে ঘরের ওপর চৌকির ওপর শুইয়ে দড়ি দিয়ে বেঁধে দেয়। সাধু বাবা ইতিমধ্যে এসে যজ্ঞ শুরু করার জন্য আগুন জ্বালাতে যাবে, একটা দমকা হাওয়া এসে আগুন নিভিয়ে দিয়ে চলে যায়। অনেক কষ্ট করে সাধু বাবা আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করলে বাইরে আকাশে জোরে জোরে বাজ পড়তে থাকে। আর এইদিকে রাশির ওপর দুটি আলোর যেন বিস্ফোরণ ঘটছে। হঠাৎই রাশি প্রচণ্ড শব্দ করে দড়ি ছিঁড়ে উঠে বসলে সাধু বাবার সামনে ঘটির জল
রাশি চারিদিকে ছিটিয়ে রেখা তৈরি করতে বলে। রবি যখনই রেখা করতে যাবে প্রচণ্ড ধুলো ঝড় ওঠে। তাও রবি রাশির জন্য সব উপেক্ষা করে সাধু বাবার কথা মতো কাজ করে। রাশি এইবার সেই গণ্ডি পেরিয়ে বাইরে আসতে গেলে যেন আগুন জ্বলে ওঠে, আর তখন সাধু বাবা আরও জোরে জোরে মন্ত্র জপ করতে থাকে। সব শেষে এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে রতনের আত্মা রাশির দেহ ছেড়ে দিলে সাধু বাবা বলে, এই মেয়ে তোমার মেয়ে রতন। রুদ্ধ রতনের আত্মা বলে, এর প্রমাণ কি? সাধু বাবা ডাক্তারকে ডেকে বলে, রতন, তুমি আজ একবার ডাক্তারের কথা মন দিয়ে শোনো, তুমি সব বুঝতে পারবে। ডক্টর সেন এরপর রতনের উদ্দেশ্যে বলে, সেই রাতে আমি যখন মাধবীকে বাঁচাতে পারিনি, আমি তোমার বাড়িতে এসেছিলাম। তোমার ঝুলন্ত দেহ দেখে লোক ডেকে তোমার শরীর নামানো হলো। তোমার চিকিৎসা করে বুঝতে পারি তুই আর বেঁচে নেই। এই সময় লক্ষ্য করি তোমার 1 বছরের ফুটফুটে বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে ঘরের এক কোণে ঘুমিয়ে পড়েছে। সেই রাতেই কাউকে কিচ্ছুটি না জানিয়ে আমি ওকে অনাথ আশ্রমে রেখে দিয়ে আসি। আমি ওর পড়াশোনার ভার গ্রহণ করি নিজের কাঁধে। যখন আমি আবার গ্রামে ফিরি তখন শুনতে পাই মাধবী আর তোমার আত্মা নাকি গ্রামে ঘুরে বেড়ায়। তারপর একদিন তো আমার বাবার নৃশংস মৃত্যু হয়, তার কারণ আজও অজানা আমার কাছে। রতন সব কথা শান্ত হয়ে শুনে বুঝতে পারে যে এই মেয়ে গৌরী। সেই সময় মাধবীর আত্মা এসে বলে, ওকে এবার ছেড়ে দাও। ডাক্তারবাবু সেই দিন আমায় অনেক চেষ্টা করেছিল বাঁচানোর, কিন্তু পারেনি। এতে ওনার দোষ নেই। তোমার জন্য তো এই গ্রামের আরো মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে। ডাক্তারবাবু তো সব সময় সবার কাছে যেতে পারেনি। এবার ছেড়ে দাও এদের, আর রাগ পুষে রেখো না, রেখো না। রতনের আত্মা শান্ত হয় এবং বলে, আমরা চলে যাব, আর আমাদের এই জায়গাতে ডাক্তারদের থাকার জন্য ঘর বানিও। রতন আর মাধবী গিয়ে রাশিকে আশীর্বাদ করে। এরপর থেকে আর কখনো গ্রামে কেউ রতনের আত্মাকে দেখতে পায়নি। মাস 4 পর রাশি পুরোপুরি সুস্থ হয়ে গেলে রবি আর রাশি দুজনে মিলে গয়াতে গিয়ে মাধবী আর রতনের পিণ্ডদান করে ওদের আত্মাকে মুক্তি দেয়। এতক্ষণ আপনারা শুনলেন ভয়ের রাত, রচনা অন্তরীপা পাল। আজকের গল্প পাঠে ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল রুবিনা, আর্য, দিব্যেন্দু, সৌভিক, ঋদ্ধি, সৃজিতা, তৃষা এবং নীল। এই গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল অরিত্র। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনের জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন ফিকশন হান্ট। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।